নমস্কার বন্ধুরা, অরুণের গল্পকথা চ্যানেলে আপনাদের জন্য তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশানের নতুন একটি গল্প। তাহলে চলুন শুরু করি। আজকের বিশেষ নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও নাজমহলের নর্তকী। 7 নম্বর পর্ব বা শেষ পর্বে তারানাথ তান্ত্রিক কি রাজামশাইকে বাঁচাতে পারল? তার চেয়ার থেকে যেন সে পড়ে গেছে। গোবিন্দ দেওয়ালের এক পাশে জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে। মুকুন্দ দু হাতে নিজের মুখ থেকে চিৎকার করছে, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। প্রথমটা কিছুই বুঝতে পারলাম না। আসলে অন্ধকারের মধ্যে কিছুই দেখা যাচ্ছিল না। আমার কাছে একটা হারিকেন ছিল, যেটা বারান্দার এক পাশে রেখেছিলাম। প্রচন্ড হাওয়ার মধ্যে আলো জ্বালানো যায় না। আমি কোনো রকমে জমিদার মশাইয়ের কাছে গিয়ে তাকে তুলতে গেলাম। উনি আমার শরীরটা প্রচন্ড ধাক্কায় সরিয়ে দিল এক পাশে। দেওয়ালের কাছে মাথা ঢুকে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমি তখন নিজেকে সামলে নিলাম। তারপরে দেখি জমিদার মশাই অদ্ভুতভাবে উঠে বসেছে, তাকিয়ে দেখছে আমার দিকে। মুকুন্দ এগিয়ে গিয়ে গোবিন্দকে তুলেছে। গোবিন্দর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে গল গল করে। তবু কোনো রকমে সে উঠে দাঁড়ালো। পরনের ধুতির কাপড়টা ছিঁড়ে তার মাথাটা জড়িয়ে নিল সেই মুহূর্তে। জমিদার মশাই মাথা নিচু করে বসে আছে। জমিদার মশাইয়ের মাথার সাদা লম্বা চুল মুখের সামনে এসে ঝুলে পড়েছে। বাইরের ঝমঝম করে বৃষ্টি পড়ার সঙ্গে আশেপাশের সেই 5টা নুপুরের শব্দ শোনা যাচ্ছে। না, 5টা নয়, 4 জোড়া পায়ের শব্দ শোনা যাচ্ছে। আমি ডাকলাম, জমিদার মশাই, জমিদার মশাই। কোন জমিদার মশাইকে খুঁজছিস? এই জমিদার তো আর আগের জমিদার নেই, কারণ ওর মধ্যে রয়েছি এখন আমি। এখন আমি যা চাইবো তাই হবে, যা করতে চাইবো তাই পারবো। এই তিথির জন্য আমি অনন্তকাল ধরে অপেক্ষা করেছি। বুঝতে পারলাম বড্ড বড় ভুল হয়ে গিয়েছে। জমিদার মশাইয়ের শরীরের ভেতরে তাদের মধ্যে কোনো একজন ঢুকে গেছে। আসলে সেই জায়গাটা এমন অশুভ যে সেখানে কিছুতেই আমি ক্রিয়া করতে পারছিলাম না। তাছাড়া অশুভ স্থানে তন্ত্র মন্ত্র ক্রিয়া যে ভালোভাবে হয় না, সেই কথা তোমরা সকলেই জানো। সঙ্গে সঙ্গে ঝড়ের মাঝে প্রচন্ড বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে 4টে সাদা কাপড় জড়িয়ে রাখা মূর্তি জমিদার মশাইয়ের পিছনে এসে দাঁড়ালো। জমিদার মশাই উঠে দাঁড়ালেন। আমি বললাম, তোমরা ভুল করছো। তোমরা কি ভাবছো জমিদার মশাইকে মারলেই তোমাদের মুক্তি হবে? না, কোনোদিন না। জমিদার মশাইয়ের কোনো দোষ নেই। শুধু ত্রিবেন্দ্র রায়ের রক্ত তার শরীরে বইছে বলেই তোমরা তাকে হত্যা করতে পারো না। মাথার সাদা চুল সামনের দিকে, পেছনে সেই সাদা মূর্তিওয়ালা 4 জন এক পা করে এগোতে লাগলো সামনের দিকে। জমিদার মশাই তাদের সঙ্গে এগোতে লাগলেন, আর আমরা অবাক হয়ে দেখলাম জমিদার মশাইয়ের 2টো পায়ে কখন যেন কে 2টো নুপুর পরিয়ে চলে গেছে। গোবিন্দ হাউ মাউ করে কেঁদে উঠল। মুকুন্দ প্রাণ ভয়ে চিৎকার করে পেছনের দিকে সরতে গেল। আমাকে আটকানোর সাধ্যি আর কারোর নেই। তুই আমাকে শেখাবি? শোন, আমি কি পারি আর না পারি সে কথা তোকে আমায় শেখাতে হবে না। তোকে আমি চাইলে
অনেক আগেই মারতে পারতাম। এই বাড়ির সবাইকে আমি মারতে পারতাম, কিন্তু শুধু শুধু কোনো রক্তপাত আমরা চাই না। আমরা শুধু জমিদার মশাইকে নিয়ে যাব। আমরা শুধু তাকেই মারতে চাই, আর ওর মৃত্যু হলেই সব কিছু ঠিক হয়ে যাবে। হঠাৎ সেই সাদা মূর্তিগুলো দেওয়ালের দিকে এগিয়ে গিয়ে ঠিক টিকটিকির মতো দেয়াল বেয়ে উঠতে লাগলো উপরের দিকে। তাদের মাথার ঘোমটা তখন সরে গিয়েছে। নরকঙ্কালের মাথার উপর কেউ যেন সূক্ষ্ম চামড়া আর রক্তাক্ত মাংসের ডেলা বসিয়ে দিয়ে গেছে। হঠাৎ এক অদ্ভুত ব্যাপার ঘটল। তাদের মাথাগুলো ছিটকে এসে পড়ল মেঝের উপর, আর কাটা গলার ভেতর থেকে গল গল করে রক্ত ছড়িয়ে পড়ল চারপাশে। এই দৃশ্য দেখে কোনো সাধারণ মানুষের স্বাভাবিক থাকার কথা নয়। মুকুন্দ জ্ঞান হারিয়ে ফেলল। সে বৃদ্ধ, তার বয়স অনেক। গোবিন্দ কোনো রকমে মাথায় হাত রেখে চিৎকার করে বলল, ঠাকুর মশাই, জমিদার বাবুকে বাঁচান! ঠাকুর মশাই, জমিদার বাবুকে বাঁচান! এইটুকুই শুনতে পেয়েছিলাম গোবিন্দর কথা। তারপরে সেও বোধহয় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিল মেঝেতে। জমিদার মশাই দু হাতে নিজের মাথা সাদা চুলগুলো সরিয়ে ফেলতেই দেখতে পেলাম তার দুই চোখ কালো কয়লার মতো কুচকুচ করছে। ততক্ষণে কোনো রকমে একটা হারিকেন জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু পারিনি। তার বদলে মশাল তৈরি করার জন্য যে কাঠ রেখেছিলাম তাতেই কোনো রকমে কাপড় জড়িয়ে আগুন জ্বালিয়ে দিলাম। এই আগুনের আলোতে দেখি জমিদার মশাইয়ের মুখে এক অদ্ভুত হাসি। নুপুর পরে সে যেন ঠুকে ঠুকে তার তাল তুলছে পায়ের মধ্যে, আর তার মুখ থেকে বেরিয়ে আসছে অদ্ভুত এক গলায় গান। সে কিছু গুঞ্জনের সুর ছাড়া তার কথার গানের অর্থ আমি কিছুই বুঝতে পারছিলাম না। ঠিক সেই সময় আমার মনে পড়ে গেল সেই বৃদ্ধ লোকটির কথা। সেই লোকটি বলেছিল, ঠাকুর মশাই, ওদের ক্ষমতা অনেক বেশি। আজ থেকে এত বছর আগে ওরা ওখানে অতৃপ্ত আত্মা হয়ে রয়েছে। তাদের সঙ্গে কোথায় আপনি হেরে উঠবেন না। ওরা জমিদার মশাইয়ের ক্ষতি করার চেষ্টা করবেই। তাই আপনি জমিদার মশাইকে নিয়ে যেতে দেবেন এবং ওদেরকে আটকানোর চেষ্টা না করে ওদের এটা বোঝাবার চেষ্টা করবেন যে জমিদার মশাইয়ের কোনো দোষ নেই, তিনি একেবারেই নির্দোষ। জমিদার মশাই আমার চোখের সামনে সাদা একটা কাপড় জড়িয়ে ফেলতে লাগলো নিজের গায়ে। আসলে তার ধুতিটা যে কখন খুলে গিয়েছিল সেটা সে নিজেও বুঝতে পারেনি, তবে সামান্য খুলেছিল। সেই ধুতিটা সে গায়ে জড়িয়ে নিয়ে ঠিক নারী মূর্তির মতো ঝুমঝুম শব্দ তুলে নাচতে লাগলো। ততক্ষণে টিকটিকির মতো মাথাহীন সেই শরীরগুলো নেমে এসেছে নিচের দিকে। তাদের রক্ত ছিটকে এসে পড়েছে জমিদার মশাইয়ের গায়ে। আমি এবার হাসলাম, আর আমার হাসির শব্দ শুনে জমিদার মশাই এবং বাকি মূর্তিগুলো থমকে গেল। কি ব্যাপার, হাসছিস যে বড়? হাসছিস কেন? কিরে, কেন হাসছিস? ভয় পাচ্ছিস না বুঝি? ভয় নেই তোর মনে? বলতে বলতেই জমিদার মশাইয়ের হাতে কোথা থেকে যেন একটা ছুরি এসে উঠল। সেটা দিয়ে সে নিজের ডান হাতের কাছে একটা কাটা মাংস কেটে ফেলতেই গল গল করে সেখান থেকে রক্ত বেরিয়ে আসতে লাগলো।
আমি কিন্তু সে দৃশ্য দেখেও চমকালাম না, বরং হাসতে লাগলাম। তোমরা জমিদার মশাইকে মারতে চাও, তাই তো? তাকে তোমাদের সঙ্গে নিয়ে যেতে চাও, হ্যাঁ? শোনো, জমিদার মশাইয়ের সঙ্গে না আমার রক্তের সম্পর্ক আছে, না তিনি আমার পরিচিত। এই বাড়িতে এসে আমি আটকে পড়েছিলাম। তোমরা যদি নিয়ে যেতে চাও জমিদার মশাইকে, আমি বাধা দেব না। তোমরা তোমাদের রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। শুধু এইটুকুই আফসোস থেকে যাবে, ভেবেছিলাম তোমাদের কথা যখন জেনেছি তখন তোমাদের মুক্তির ব্যবস্থা করব। জমিদার মশাইকে মেরে একজন নিরপরাধ মানুষের রক্তে তোমরা যখন রাঙা হতে চাইলে, তোমাদের মুক্তি আর বোধহয় হবে না। কথাটা বলতে বলতে আমি পেছনের দিকে ঘুরলাম, তারপর হাঁটতে হাঁটতে এমন ভাবে এগুতে লাগলাম যেন পেছনে পড়ে থাকা রক্তাক্ত জমিদার মশাই আর জ্ঞান হারিয়ে পড়ে থাকা গোবিন্দ এবং মুকুন্দর প্রতি আমার কোনো ভ্রুক্ষেপ নেই। সোজা বারান্দা ধরে হেঁটে সামনের দিকে চলে আসতে লাগলাম, আর শুনতে পেলাম পেছন থেকে 5টা পায়ের নুপুরের শব্দ আমার দিকে এগিয়ে আসছে। তারপরেই মশালের আলোয় দেখলাম আমার পিছনের দিকে এসে দাঁড়িয়েছে জমিদার মশাই, আর তার পেছনে 4টে মূর্তি। তাদের মাথায় আবার শাড়ির আঁচল রয়েছে। কি বলতে চাইছিস তুই? যার জন্য আমাদের এই অবস্থা হয়েছে তার রক্ত বেঁচে থাকবে? তার রক্ত এই পৃথিবীতে নিঃশ্বাস নেবে? তার রক্ত থেকে যাবে সুখে শান্তিতে, আর আমরা? তোমরা ভুল করছো। জমিদার রাঘবেন্দ্র রায় তো সুখে শান্তিতে নেই। ত্রিবেন্দ্র রায়ের মৃত্যুর পর তার বাবা মানবেন্দ্র রায় ভালো মানুষ ছিলেন বলেই তাদের আজও দুঃখী অবস্থা। ওরা চাইলেই লাঠিয়াল দিয়ে কিংবা লোকের সাহায্যে গ্রামের লোকেদের আটকে রাখতে পারতেন, নাচমহল ভাঙার হাত থেকে আটকাতে। কিন্তু ওরা সে কাজ করেনি। জমিদার মশাই নিজের বিপদের কথা গ্রামের মানুষদের জানাতে চান না। তার দুঃখের সময় পাশে থাকা গোবিন্দ মুকুন্দকে নিজের চেয়েও বেশি ভালোবাসেন তিনি। এমন মানুষের ক্ষতি করে তোমরা মুক্তি পাবে আশা করো? হঠাৎ করেই কেমন যেন চারপাশের ঝড় কমে আসতে শুরু করলো। জমিদার মশাই আমার দিকে তাকিয়ে রইলেন অদ্ভুত ভাবে। তারপর আবার তার মুখ নড়ে উঠল, কিন্তু গলাটা বেরিয়ে এলো সেই আগের মতন অদ্ভুত ভয়ঙ্কর ভাবে। তুই কি বলতে চাইছিস? কি করলে আমাদের মুক্তি হবে? এত বছর ধরে আমরা এখানে আটকে পড়ে আছি। ওই তান্ত্রিকের বাঁধনে আমরা আটকে ছিলাম। তারপর মাত্র 3 মাস আগে কিভাবে যেন সেই বাঁধন কেটে যায়, আর তারপরে আমরা বেরিয়ে আসি। এই লোকটাকে মারলেই আমাদের মুক্তি হবে ভেবেছিলাম, কিন্তু তুই... জমিদার মশাইকে মারলে তোমাদের মুক্তি হবে না। আবার কেউ আসবে এখানে, আবার তোমাদের বন্দি করবে ওই নাচমহলের ধ্বংসস্তূপের আশেপাশে। তাতে কিচ্ছু লাভ হবে না। জমিদার মশাইকে তোমরা ছেড়ে দিলে জমিদার মশাই নিজে তোমাদের মুক্তির ব্যবস্থা করবেন। তাতে তোমরা মুক্তিও পেয়ে যাবে, আর এই সমস্ত কিছুই শান্ত হয়ে যাবে, তাই না? আমি অপেক্ষা করছিলাম। সেই 5টা মূর্তির মাথার কাপড় তখন সরে গেছে। আমি তাকিয়ে দেখি সেই বিভৎস মূর্তি আর নেই, তার বদলে 5টি দুঃখী দুঃখী মেয়ের মুখ। সেখানে তাদের চোখের জল, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। তারা একভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ পর তাদের মাঝখানে থাকা সেই মেয়েটি বলে উঠল,